ওকে, এরপরে দেখো প্র্যাকটিস 2। আমি আবার বলছি যে আমাদের এই যে এইচএসসি নোটবুক ইংলিশ সেকেন্ড পেপার, এই বইটা আমরা যেভাবে সাজিয়েছি সেটা হলো 2015 সাল থেকে 24 সাল পর্যন্ত বোর্ড কোয়েশ্চেন গুলোকে অ্যানালাইসিস করে প্র্যাকটিস গুলোকে সাজিয়েছি। তো যারা এখনো বইটা কালেক্ট করোনি তারা বইটা কালেক্ট করে নাও, আর যাদের কাছে বই আছে তারা বই বের করে ক্লাসটা করো। ঠিক আছে? ওকে, তো এখানে কি বলছে যে প্র্যাকটিস 2 তে দেখো, বাট অ্যাট লাস্ট গড, তবে অবশেষে, বাট বলতে কিন্তু বা তবে, তো এখানে মিনিংটা তবে, বাট অ্যাট লাস্ট তবে অবশেষে, গড টুক পিটি, টুক পিটি, টুক পিটি অন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মানে টেক পিটি অন মানে করুণা করা, কারো উপর করুণা করা। টেক পিটি অন মানে কারো উপর করুণা করা, তার মানে টুক পিটি অন হিম, তার উপরে করুণা করলো অবশেষে। বাট অ্যাট লাস্ট তবে অবশেষে, গড টুক পিটি অন হিম ঈশ্বর তার উপরে করুণা করলেন। ওয়ান ডে একদিন, দ্য সেলর নাবিক, দ্য সেলর নাবিক ওয়াজ ওয়াচিং দেখছিল, দ্য ওয়াটার স্ন্যাক্স, ওয়াটার স্ন্যাক্স বলতে যে পানিতে যে সাপগুলো থাকে, বিশেষ করে আমাদের বাংলাদেশে বলা হয় ধোড়া সাপ। ঠিক আছে, দ্য ওয়াটার স্ন্যাক্স মানে ধোড়া সাপগুলোকে, বা পানিতে জল সাপ যেগুলো ছিল, সুইমিং সাঁতার কাটছিল, এই সাপগুলো কি সাঁতার কাটছিল, দ্য শিপ জাহাজ, দ্য শিপ মানে কি জাহাজ। তো সাপগুলো মানে এখানে সিচুয়েশনকে বোঝাচ্ছে। ঠিক আছে, তো সিচুয়েশনকে বোঝালে কি, জাহাজে, জাহাজের চারপাশে, জাহাজের চারপাশে না জাহাজের সামনে না জাহাজের পেছনে, তো নাবিক দেখলো যে জাহাজের চতুর্দিকে সাঁতার কাটছে, চতুর্দিকে, সিচুয়েশনটা কি চারিদিকে। সো চারিদিকে হলে আমরা কি ব্যবহার করব, অ্যারাউন্ড, অ্যারাউন্ড। ওকে, অ্যারাউন্ড, অ্যারাউন্ড দ্য শিপ, অথবা কাছাকাছি অবস্থান বুঝাইতে আমরা বাইও ব্যবহার করতে পারি, বাই দ্য শিপ। বাই দ্য শিপ বলতে যে জাহাজের চারপাশে মানে কাছাকাছি, তাছাড়া তুই দেখতে পাবে না সমুদ্রের মধ্যে। ঠিক আছে, অ্যারাউন্ড দ্য শিপ জাহাজের চারদিকে, অথবা আমরা জাহাজের আরো কাছাকাছি চারদিকে বুঝাইতে বাই ব্যবহার করতে পারি। ঠিক আছে, বাই দ্য শিপ, রাইট। যেমন তুমি যদি এরকম একটা মানে সেন্টেন্স লিখো যে দ্য হাউস, দ্য হাউস ইজ বাই দ্য লেক। বাই দ্য লেক বলতে কি, বাই দ্য লেক মানে হচ্ছে লেকের ধারে। ঠিক আছে, লেকের ধারে কাছাকাছি, রাইট, একটা অবস্থান। তো অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে সবচেয়ে, অ্যারাউন্ডটা অ্যাপ্রোপ্রিয়েট, রাইট। ওকে, দেয়ার কালার্স তাদের রংগুলো ওয়ার ছিল, সো বিউটিফুল খুবই সুন্দর, অ্যান্ড হি ওয়াজ ফিল্ড এবং সে পরিপূর্ণ ছিল, ফিল্ড উইথ, ফিল্ড উইথ সাচ এ স্ট্রেঞ্জ ওয়ান্ডার, ফিল্ড উইথ সে পরিপূর্ণ ছিল, সাচ এ স্ট্রেঞ্জ ওয়ান্ডার মানে এইরকম অদ্ভুত, অদ্ভুত অদ্ভুত বিস্ময়ে, সাচ এ স্ট্রেঞ্জ ওয়ান্ডার মানে এরকমের অদ্ভুত বিস্ময়ে সে পরিপূর্ণ ছিল, দ্যাট যে, হি ফেল্ট সে অনুভব করেছিল, এ গ্রেট লাভ মহান ভালোবাসা, দেম তার মানে কি তাদের জন্য, তাদের জন্য, লাভ ফর দ্যাম, ফর দ্যাম তাদের জন্য, তাদের জন্য একটা গ্রেট লাভ অনুভব করেছিল। ঠিক আছে, তো গ্রেট কে ফর কে এখানে তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবেও ব্যবহার মানে বলতে পারো, আবার মিনিং বেসড হিসাবেও বলতে পারো। ঠিক আছে, অ্যান্ড ব্লেসড দেম এবং তাদেরকে মানে ব্লেসড করা মানে কি এখানে দোয়া করলো এবং দোয়া করেছিল, ব্লেসড দেম তাদের জন্য দোয়া করেছিল, হিজ হার্ট, হিজ হার্ট বলতে যে এখানে কি তার মানে কি তার হৃদয় থেকে, হৃদয় থেকে বলতে কি তাহলে ফ্রম, ফ্রম হিজ হার্ট, ফ্রম হিজ হার্ট মানে তার হৃদয় থেকে সে তাদের জন্য দোয়া করেছিল। সো যদি তুমি মিনিং না বুঝে প্র্যাকটিস করো, শুধু অ্যান্সার মুখস্থ করো, জীবনে কোনোদিনই তুমি ইংরেজি শিখতে পারবে না। ঠিক আছে, ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে বুঝে সুন্দরভাবে পড়তে হবে, রাইট। তারপরে দেখবে যে মজা লাগছে। মানে পড়তে হবে বলতে কি তোমাদেরকে রিভাইজ করতে হবে, রিভাইজ, ফ্রম হিজ হার্ট তার হৃদয় থেকে, অবস্থান বোঝাচ্ছে যে তার হৃদয় থেকে তাদের জন্য দোয়া করেছিল। অ্যাট ওয়ান্স, অ্যাট ওয়ান্স, অ্যাট ওয়ান্স বলতে এখানে অবশেষে, অবশেষে, অ্যাট ওয়ান্স অবশেষে, দ্য ডেড অ্যালবাট্রস, ডেড অ্যালবাট্রস মৃত, মৃত অ্যালবাট্রস, অ্যালবাট্রসটি, অ্যালবাট্রস হচ্ছে সামুদ্রিক একটা পাখি যেটার রং হচ্ছে সাদা, অনেক বড় একটা সামুদ্রিক পাখিকে, পাখির নাম হচ্ছে অ্যালবাট্রস। ঠিক আছে, দ্য ডেড অ্যালবাট্রস মৃত অ্যালবাট্রস পাখিটি, ফেল পড়ে গেল, হিজ নেক তার গলা। এখন তাহলে মিনিং বেসড এটা। ঠিক আছে, ফেল ফ্রম হিজ নেক তার গলা থেকে,
ফেল ফ্রম হিজ নেক, তার গলা থেকে পড়ে গেল। ফেল পড়ে গেল কোথায়? ফ্রম হিজ নেক, তার গলা থেকে। আচ্ছা এখানে দেখো গল্পটা আসলে কি, এইটা নিয়ে এস.টি. কোলরিজ, ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত রোমান্টিক কবি, তার নাম হচ্ছে এস.টি. কোলরিজ। পূর্ণরূপ হচ্ছে স্যামুয়েল স্যামুয়েল টেইলর স্যামুয়েল টেইলর কোলরিজ। স্যামুয়েল টেইলর কোলরিজ ইনি একজন বিখ্যাত হচ্ছে রোমান্টিক কবি, ঠিক আছে। ইনি একজন বিখ্যাত রোমান্টিক কবি। তিনি একটা কবিতা লিখেছিলেন, দ্য রাইম দ্য রাইম দ্য রাইম অফ দি অ্যানশিয়েন্ট ম্যারিনার। এই কবিতা লিখেছিল। এই কবিতা থেকে আসলে মূলত এই বিষয়টাকে তুলে দেওয়া হয়েছে, কবিতার বিষয়বস্তু থেকে, ঠিক আছে, মানে কবিতার যে গল্প সেই গল্পটা থেকে। তো এস.টি. কোলরিজ দ্য রাইম অফ দি অ্যানশিয়েন্ট ম্যারিনার এই কবিতার আলোকে এই গল্পটাকে তুলে দেওয়া হয়েছে। এটা অনেক বড় একটা কবিতা, তোমাদেরকে একদিন একটা গল্প শোনাবো, সমস্যা নেই। ফ্রম হিজ নেক, তার গলা থেকে, দ্য সি, সমুদ্রে। তো এখন তুমি যদি ইন দাও তাহলে হবে না। গলা থেকে যখন ডেড অ্যালবার্টাস পড়ে যাচ্ছে, মনে করো আমার হাতে এটা একটা মোবাইল, এটা যদি পানির মধ্যে পড়ে যায় বা সমুদ্রের মধ্যে পড়ে যায়, এটা কি মানে মধ্যে পড়ে গিয়ে কি ওখানেই থাকবে, চলমান থাকবে না, আরো ভিতরে চলে যাবে না? তো বাইরে থেকে ভিতরে যাওয়া বা গতিশীল বুঝাইতে ইন না হয়ে কি হয়, ইনটু ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? ইনটু। তার মানে ইনটু দ্য সি, সমুদ্রের মধ্যে পড়ে গেল। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে কেন আমরা ইনটু ব্যবহার করলাম? ইন ব্যবহার করলে কেন ভুল হতো? কারণ অ্যালবার্টস গতিশীল অবস্থায় আছে, গলা থেকে যখন সমুদ্রের মধ্যে পড়ে যাচ্ছে তখন গতিশীল অবস্থায় সমুদ্রের নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে, যার কারণে ইনটু। আর যখন মানে বাইরে থেকে ভিতরের দিকে গতিশীল অবস্থায় যায় তখন ইনটু ব্যবহার করতে হয়, রাইট? ওকে। এরপরে কি, জেন্টল ব্রিজ, একটা মৃদু বাতাস, বিগ্যান টু ব্লো, বইতে শুরু করলো। বিগ্যান টু ব্লো মানে বইতে শুরু করলো। দ্য সাউথ, সাউথ মানে কি দক্ষিণ, তার মানে কি দক্ষিণ দিক থেকে, এটা মিনিং বেসড। বিগ্যান টু ব্লো ফ্রম দ্য সাউথ, দক্ষিণ দিক থেকে একটা মৃদু বাতাস বইতে শুরু করলো, ফ্রম দ্য সাউথ। অ্যান্ড এবং তাহলে মিনিং এর উপরে কিন্তু পাঁচটা প্রিপোজিশন ডিপেন্ডেন্ট থাকবে, পাঁচটা অ্যাপ্রোপ্রিয়েট। কখনো কখনো গোড়ামি করে হয়তো কোনো বোর্ডে মানে তোমার 10টাই অ্যাপ্রোপ্রিয়েট দিয়ে দিতে পারে, কিন্তু এটা কোনো সিস্টেম না, ঠিক আছে। দ্য সাউথ, দক্ষিণ দিক থেকে। অ্যান্ড দি ওল্ড ম্যান, এবং বৃদ্ধ লোকটি, ফেল, ফেল মানে পড়ে গেল, এ ডিপ স্লিপ, একটা গভীর নিদ্রায়। তো গভীর নিদ্রায়, এটা হচ্ছে ফেল ইনটু মানে পতিত হলো, পতিত হলো। ফেল ইনটু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফেল ইনটু পতিত হলো কিসে? গভীর নিদ্রায়। ডিপ স্লিপ, একটা গভীর নিদ্রায় সে পতিত হলো। হোয়েন, যখন, হি woke আপ, সে জেগে উঠলো। দেখো এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, ঠিক আছে। যখন সাবঅর্ডিনেট ক্লজটাকে সেন্টেন্সের প্রথমে লেখা হয় তখন সেটাকে অ্যাডভার্বিয়াল ক্লজ বলা হয়। আর অ্যাডভার্বিয়াল ক্লজ লেখার পরে কমা দিতে হয়, আর কমার মিনিংটা কনজাংশনের মিনিং এর সাথে সামঞ্জস্য রেখে করতে হয়। তার মানে হোয়েন মানে কি যখন, হি woke আপ, সে জেগে উঠলো, এই কমার মানে হচ্ছে তখন, ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি হচ্ছিল, অ্যান্ড এবং, হি ফেল্ট, সে অনুভব করলো, ফ্রেশ এগেইন, আবার সতেজতা অনুভব করলো। আসলে বৃদ্ধ নাবিকের গলায় অ্যালবার্টসটা দীর্ঘ সময় ধরে ঝুলেছিল এবং না খাওয়া অবস্থায় সে ছিল, যার কারণে তার মধ্যে সে ঘুমাইতে পারছিল না, ঠিক আছে, এই বিষয়গুলোর কারণে। সো ঘুম হচ্ছে একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তো তোমরা যদি কেউ মনে করো যে আমি ঘুমাবো না, খালি পড়াশোনাই করে যাব, এটা কিন্তু রং ডিসিশন, কারণ নেচারের এগেনস্টে তুমি যেতে পারবে না। ঘুম তোমার শরীরকে উজ্জীবিত করবে, ব্রেনকে সতেজ রাখবে, রাইট? তো এখানে কি বলছে তারপরে, দাস, এভাবে, দি ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটি, ওয়াজ রিলিভড, মুক্তি পেয়েছিল। রিলিভড, এখন এখানে বিষয় হচ্ছে যে রিলিভের সাথে কি ধরনের প্রিপোজিশনের ব্যবহার হয়। তুমি এখানে ফ্রম ব্যবহার করবে না অফ ব্যবহার করবে, বলো দেখি। তুমি যদি ফ্রম ব্যবহার করো, মানে এখানে তুমি যদি ফ্রম ব্যবহার করো তাহলে কি ধরনের সমস্যা হবে, আর তুমি যদি অফ ব্যবহার করো তাহলে সেটা মানে সঠিক হবে কিনা, এটা হচ্ছে একটা কিন্তু কনফিউশন, ঠিক আছে। তো এটা রিলিভের সাথে কিন্তু তোমার যে ফ্রম ব্যবহার করলে তুমি ভাবতে পারো যে ফ্রম ব্যবহার করলে রাইট হবে তার পাপ থেকে, না, এটা রিলিভ অফ। রিলিভ অফ মানে মুক্তি পাওয়া, ঠিক আছে, রিলিভ অফ। তো রিলিভ অফ হিজ সাফারিং, সে তার ভোগান্তি থেকে মুক্তি পেয়েছিল, রাইট? রিলিভড অফ হিজ সাফারিংস। তো আমাদের এই যে এইচএসসি নোটবুক ইংলিশ সেকেন্ড পেপার বইটা দেখতেই পাচ্ছ, এরকম ভাবে সুন্দরভাবে ট্রান্সলেট করে দেওয়া আছে যে বাট এট লাস্ট, কিন্তু শেষ পর্যন্ত, গড টুক পিটি,
ঈশ্বর করুণা করলেন হিম তার প্রতি। ওয়ান ডে একদিন দ্য সেলর ওয়াজ ওয়াচিং, নাবিক দেখছিল, দ্য ওয়াটার স্ন্যাক্স জল সাপ, সুইমিং সাঁতার কাটছে, দ্য শিপ। তো এই যে এইভাবে তুমি যখন পড়বে যে সাচ এ স্ট্রেঞ্জ ওয়ান্ডার, এমন অদ্ভুত আশ্চর্যের দ্বারা, ঠিক আছে? তো এইটা যখন তুমি পড়বে এভাবে, তখন আলটিমেটলি কিন্তু তুমি ইংরেজিকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবে, ঠিক আছে? আর তোমার উদ্দেশ্য কি লাইফে? জ্ঞান অর্জন করা, নিজেকে যোগ্য বানানো। সো জ্ঞান অর্জন করতে এবং নিজেকে যোগ্য বানাইতে আমাদের সহজ পন্থায় ইংরেজি শেখার বই এইচএসসি নোটবুক ইংলিশ সেকেন্ড পেপার, এটা কালেক্ট করে নাও যারা এখনো কালেক্ট করোনি। ওকে, এটা কালেক্ট করে নাও।